বাংলায় এসআইআর হচ্ছে না হচ্ছে না। যদি এসআইআর হয় সেক্ষেত্রে রাজনৈতিক চিত্রটা ঠিক কেমন হচ্ছে, রাজ্যের চিত্রটা কেমন হচ্ছে, 2026-এর নির্বাচন কি সঠিক সময় হবে নাকি কোথাও গিয়ে নির্বাচনের সময় পিছোতে পারে, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আলোচনা চলছে। এই আলোচনার সার্বিক বিষয়বস্তু কি চলুন একবার এক ঝলকে দেখে নিই। দীর্ঘ ৫৫ দরের পর পশ্চিমবঙ্গে হচ্ছে এসআইআর। বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রারম্ভিক প্রক্রিয়া প্রায় সেরে ফেলেছে নির্বাচন কমিশন। এই অবস্থায় শাসক দলের গলায়ও আর আগের মতো উচ্চস্বর নেই, যদিও তারা বলছেন নির্বাচন কমিশন বিজেপির লাইনেই হাঁটছে। বিজেপির তরফেও এসআইআর ফলপ্রসূ করতে বুথ লেভেলে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই দলের নেতাকর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, সুখে থাকতে হলে এসআইআর সফল করতে হবে। ভোটার তালিকা সংশোধনে অন্তত ৮০% সাফল্য না পেলে তৃণমূলকে সরানোর পরিকল্পনা করা যাবে না। এটাই যদি যুক্তি হয় তাহলে নরেন্দ্র মোদী বা সরকার রিজাইন করুক, পুরো ভোটার লিস্টটা তৈরি হোক, তারপরে নতুন করে লোকসভা নির্বাচন হবে। যদি শুভেন্দু অধিকারীর বক্তব্য এই ধরনের হয় যে ভোটার লিস্ট নিতে, এই ভোটার লিস্টে তো এমপি হয়েছেন, এই ভোটার লিস্টে তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা হয়েছেন, তাহলে আপনারা রিজাইন করুন, করে নতুন ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে লোকসভা ভোট হোক। পরিষ্কার কথা, একবার এক একটা চক্রান্ত করে বিজেপি। বাংলা এবার ভোটার লিস্ট নিয়ে খেলা করার চেষ্টা করছে, আগুন নিয়ে খেলছে। বাংলার মানুষ ধুয়ে মুছে বিজেপিকে সাফ করে দেবে। শাসক ও বিরোধী দলের অভিব্যক্তি বলে দিচ্ছে ২৬-এর নির্বাচনে সব ইস্যুকে ছাপিয়ে গেছে সংশোধিত ভোটার তালিকা। ভোট গ্রহণের আগেই যেন ফলাফল বলে দিচ্ছে এসআইআর। সেই অর্থে বিহারের পথ ধরে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আসছে দেশের ভোট ইতিহাসে এক নতুন যুগ, যেখানে না আছে উন্নয়ন বা প্রতিশ্রুতি, না আছে দুর্নীতি বা অপশাসন, না আছে সাফল্য বা ব্যর্থতা। ইস্যু একটাই, তা হলো ভোটার তালিকা। আর একে ঘিরেই খুব শীঘ্রই সরগরম হতে চলেছে রাজ্য। তারই আভাস এখন রাজ্য জুড়ে একটা থমথমে তাপ ছেয়ে রয়েছে সর্বত্র। বিশেষ করে সীমান্ত জেলাগুলিতে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ভর করেছে এসআইআর এর ভূত। তৃণমূলীরা তো রাজনৈতিক দিক থেকে মূর্খ, এটা তো আমি বলতে পারবো না। ইলেকশন কমিশন কোনো একটা হঠাৎ গজিয়ে ওঠা সংস্থা নয়। আর এসআইআরও যেন নতুন হচ্ছে এমন একটা যেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূলীরা, তৃণমূলের পদাধিকারীরা, জনপ্রতিনিধিরা মায়ে মমতা ব্যানার্জি নিচে। তার মানে হলো যে ভুতুরে ভোটরা ভোট দেবে, অবৈধ ভোটেরা ভোট দেবে, অস্তিত্বহীন ভোটারেরা ভোট দেবে, একাধিক জায়গায় নাম আছে সেই সমস্ত ভোটারেরা ভোট দেবে। ভারতীয় নয়, তৃণমূলকে জেতাতে রোহিঙ্গারা, পাকিস্তানিরা, বাংলাদেশিরা ভোট দেবে। এ কি মামাবাড়ির আবদার নাকি? আর ওরা ধেই ধেই করে নাচতে নাচতে ওরা নবান্নে গিয়ে বাংলা শাসন করবে। ভারতবর্ষের ভোটার লিস্টে কোনো রাজ্যে, আমার বাংলায় কেন অন্য রাষ্ট্রের যারা ভারতীয় নয়, ভারতীয় নাগরিক নয়, তাদের নাম কেন থাকবে ভোটার লিস্টে? এবং এটা নিয়ে কীরকম নির্লজ্জের মতন তৃণমূল বিভিন্ন সময় বিভিন্ন রকমের বয়ান দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, ভাবা যায় না। ভোটার তালিকা নিয়ে এমন আতঙ্ক কখনো আগে দেখা যায়নি। যেহেতু এটা শুধু ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নাগরিকত্ব। তাই কিভাবে নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করবেন তা নিয়ে সবার মধ্যে একটা অনিশ্চয়তা যেমন রয়েছে, ঠিক তেমনি প্রামাণ্য বিষয় নিয়েও বিশেষ তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় রাজ্যের রাজনৈতিক চিত্রটা কেমন দাঁড়ায় সেদিকেই নজর সকলের। তৃণমূল নেতাদের কেউ কেউ বলছেন কোনোভাবে বৈধ ভোটার বাদ পড়লে ছেড়ে দেওয়া হবে না। আবার সংখ্যালঘুদের ওপর কোপ মারতেই এসআইআর নিয়ে উঠে পড়ে লেগেছে বিজেপি, এমন অভিযোগও উঠছে তাদের বিরুদ্ধে। এই দুয়ের মাঝখানেই কি তৈরি হচ্ছে ২৬-এর রণক্ষেত্র? এ নিয়েও আশঙ্কায় রয়েছে বাংলার মানুষ।
ফলে উদ্ভূত পরিস্থিতির উপর নির্ভর করছে বাংলার আগামী রাজনৈতিক চিত্র। যাই হোক না কেন, একটা টালমাটাল যে হতে চলেছে তারই ইঙ্গিত উঠে আসছে পারস্পরিক পরিস্থিতি থেকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এসআইআর নিয়ে রাজ্যের মানুষের মধ্যে একাধারে রাজনৈতিক দলগুলি যেমন বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তেমন একদিকে বলতে গেলে মানুষও কিন্তু নানান রকম মত নিয়ে এই মুহূর্তে বিভ্রান্ত। আসলে এসআইআর কি, এসআইআর প্রয়োগ হলে কি হতে পারে, বা নির্বাচনের ভবিষ্যৎ কি, এই সার্বিক বিষয় নিয়ে মানুষ কি ভাবছে, চলুন জানবো মানুষের মুখ থেকে। আগামী 2 তারিখ থেকে এ রাজ্যে এসআইআর সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এই মুহূর্তে অন্তত বাংলায় এসআইআর করার মতো পরিস্থিতি নেই। আর অন্যদিকে বিজেপি বলছে যে নো এসআইআর নো ভোট, অর্থাৎ এসআইআর ছাড়া এ রাজ্যে ভোট বা বিধানসভা নির্বাচন হবে না। তবে শেষে কিন্তু এসআইআর যদি হয় তাহলে দিনের শেষে এসআইআরটা ফেস করতে হবে সাধারণ মানুষকে। তাই আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাইবো যে এসআইআর এর জন্য তারা কতটা প্রস্তুত, তাদের ডকুমেন্ট নিয়ে তারা কি সত্যি তৈরি রয়েছে এই মুহূর্তে এসআইআর এ অংশগ্রহণ করতে। ঠিক এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। ভুয়ো ভোটার, মৃত ভোটার এগুলো বাদ যাবে, অবশ্যই আছে। কোন দল বলতে পারবো না, তবে আমার মতো আছে। নামটা কেটে গেল, তারপরে কি হবে, সে তখন কোথায় যাবে, সে তো তাকে তো রাখতে হবে। সে তো উড়ে আসেনি এখানে। তারপর এখন হয়তো পরবর্তীতে সে কোথায় গিয়ে সেটা রেগাল ন্যায় বিচার পাবে, সেটা তো রাস্তা বের করতে হবে। এটাই, হ্যাঁ এটাই চাইছি। হ্যাঁ এসআইআর হওয়া দরকার। কেন হচ্ছে, কারণ প্রচুর ভুয়ো ভোটার রয়েছে এখানে। শুধু ভুয়ো ভোটার নয়, আমাদের পড়শি দেশ থেকে অনেক লোক এসছে যেগুলো সরকারের হয়তো নজর এড়িয়ে গেছে, বা কেউ হয়তো জেনে বুঝে মানে না জানার ভান করছেন। এসআইআর হলে ওটা একটু পরিষ্কার হবে আর কি। তার মধ্যে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে, অনেকে তো করেছেন, সবাই জানে এগুলো, আর মানে ওপেন সিক্রেট আর কি ব্যাপারটা। তো আমি যেখানে থাকি সেখানে এরকম প্রচুর লোক আছেন যারা পড়শি দেশ থেকে এসছেন। তো তাদেরকে ঝেড়ে বুঝে বাদ দেওয়ার জন্য এসআইআরটা দরকার। তবে এটা দেখতে হবে না মানে প্রকৃত ভোটার যারা বাদ দেওয়া যায়, এটা একটা দেখার ব্যাপার আছে। একদম অবভিয়াসলি চাইছি, কারণ বাংলাদেশে অনুপ্রবেশকারী প্রচন্ড পরিমাণে ভরে গেছে, কলকাতা শহরে সহ সারা বেঙ্গলে। তো আমরা চাইছি, আমরা সাধুবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে, এটা হওয়া উচিত। তৃণমূল বলছে হবে না, করতে এটা তারা তাদের স্বার্থে রক্ষা করার জন্য বলছে, এটা অবভিয়াসলি করা উচিত। না, প্রস্তুত তো বটে, কারণ এসআইআর দরকার আছে। কারণ এসআইআর না হলে পরে আমাদের মানে কত ভোট কি এই ব্যাপারটা পুরো সব সাধারণ আমরা যারা জনগণ তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। এই পুরো ব্যাপারটা ক্লিয়ার, স্বচ্ছ ভাবে ভোট হওয়ার জন্য, স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য এসআইআর এর ভীষণ প্রয়োজন। প্রস্তুত, এবং আমি চাই এটা খুব তাড়াতাড়ি শুরু হওয়া জরুরি ছিল, অনেক লেট হয়ে গেল, এটা আরো তাড়াতাড়ি হলে ভালো হতো। আর এসআইআর হওয়া খুব জরুরি আছে, কারণ হচ্ছে আমাদের দেশে যেইভাবে ভিন্ন দেশের লোক এসে বসবাস করছে নিজেদের নাগরিকতা নিয়ে, কিছু রাজনৈতিক দলের থ্রু থেকে তারা অবৈধভাবে থাকছে আমাদের দেশে, তার জন্য আমাদের দেশের যুব সমাজরা চাকরি বাকরি থেকে বঞ্চিত হচ্ছে, দেশের সর্বনাশ হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। তারপরে তো ছোটখাটো গুপ্ত অনেক রকমের সংস্কার রয়েছে যেগুলো দিয়ে দেশে আরো বিপদ এগিয়ে আসছে। খুব জরুরি আছে হওয়া, আর হোক, আমিও চাই। এসআইআর দরকার কেন, কারণ এখানে দেখা দরকার না কত কি মৃত ভোটার আছে, কিছু ডাবলিং হয়ে গেছে কিনা, কেউ এখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছে কিনা। এখান থেকে আমি যেমন ব্যাঙ্গালোরে থাকি, এখানে ভোটার আমি কিন্তু ব্যাঙ্গালোরে থাকি, কেউ আবার এখানে ভোটার আছে, হয়তো ব্যাঙ্গালোরের ভোটার আছে, এরকমও হতে পারে। তো সেই জন্য এসআইআর দরকার, মানে এক্সাক্ট কোয়ান্টিটি অফ পপুলেশন কত কি আছে ওয়েস্ট বেঙ্গল, সেটা দেখার জন্য এসআইআর দরকার। কিন্তু এ রাজ্যের শাসক দল করতে দেবে না বলছে, কি মনে হয়? না, শাসক দলের এখানে আমি সে বিষয়ে কিছু বলতে পারবো না। শাসক দল করতে দেবে না, কারণ কখনোই শাসক দল বলেনি যে করতে দেবো না। শাসক দল এটাই বলেছে যে যেন কোনো লিগাল ভোটার ক্যান্সেল না হয়, কোনো করতে দেবে না কখনোই বলা হয়নি। কখনো কোনোভাবে কোনো পার্টি অপোজ করেনি, শুধু বলেছে যে লিগাল ভোটার যেন কাটা না যায়, লিগাল ভোটটা যেন কাটা না যায়। আমি সাধারণ মানুষের এটাই বলতে চাই যে হওয়া উচিত, কারণ প্রচুর অবৈধ মানুষ আমাদের দেশে বাস করছে, তাদের এখানে থাকা উচিত না। তো এটা যদি চালু করে, এটা আমাদের দেশের পক্ষে ভালো।
আমাদের দেশে যারা মানুষ তাদেরকে আর পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হবে না, তাদেরকে আমাদের দেশেই চাকরির সুযোগ পাবে। কারণ বহু মানুষ এখানে এসে তারা অন্য দেশের মানুষ এখানে এসে বিভিন্ন রকম কার্যকলাপ করছে, স্পেশালি বিভিন্ন ধরনের আপনার যেগুলো অসামাজিক কার্যকলাপ, প্লাস কিছু মানুষ এসে এখানে অন্য দেশের মানুষ এখানে এসে দাদাগিরি ফলাচ্ছে। আমার মতে যে আমাদের দেশের মানুষ দেশের জিনিস দেশের প্রোডাকশন করবে, দেশের মানুষ দেশের মানুষজনকেই তারা কাজে লাগাবে। আমি এটাই চাই যে যাতে আমাদের দেশের মানুষ কাজ পায়, দেশের মানুষ একটা ভবিষ্যৎ গড়তে পারে। অবশ্যই এসআইআর তো জরুরি, রাজ্যের যা পরিস্থিতি তাতে করে এসআইআর অবশ্যই দরকার। কারণ রাজ্যে যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বলুন আর সারা ভারতবর্ষে বলুন বাংলাদেশিরা ছেয়ে গেছে, ফলে এসআইআর অবশ্যই দরকার, এটুকু আমার ধারণা। সেটা এখানে কেন্দ্র সরকার সম্পূর্ণ দায়ী, কারণ কেন্দ্র সরকার যদি চায় তাহলে এসআইআর হবে, কেন্দ্র সরকার যদি রাষ্ট্রপতি জারি করে তাহলে এসআইআর হবে। রাষ্ট্রপতি জারি করা দরকার তো, পশ্চিমবঙ্গে যা হাল, পশ্চিমবঙ্গে যা নারী নির্যাতন চলছে, যা আপনার দুর্নীতিগ্রস্ত যা অবস্থা, তাতে করে সম্পূর্ণরূপে এখানে প্রশাসনিক যা মানে খারাপ অবস্থা, তার জন্য এখানে অবশ্যই করে রাষ্ট্রপতি জারি হলে সব ঠিক হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে শাসক বিরোধী কিন্তু তরজা লেগেই রয়েছে। কার্যত প্রত্যেক দিন এই এসআইআর ইস্যুতে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি, কিন্তু শেষমেশ সাধারণ মানুষ কিন্তু বলছেন এ রাজ্যে এসআইআর হওয়া উচিত। কারণ এসআইআর হলে তবেই জানা যাবে প্রকৃত ভোটার কতজন রয়েছে। কারণ যেহেতু পশ্চিমবাংলা বাংলাদেশের একদম পাশেই, তাই বাংলাদেশের প্রচুর ভোটার বা বাংলাদেশের প্রচুর বাসিন্দা এ রাজ্যের ভোটার তালিকায় থাকলেও থাকতে পারেন, আশঙ্কা সাধারণ মানুষের। তবে তারা শেষ পর্যন্ত চাইছেন যে এসআইআরটা হোক, তবে যেন সাচ্চা ভোটার মানে আসল ভোটার যেন তাদের কেটে বাদ না পড়ে যায়, এই বিষয়টাও নির্বাচন কমিশনকে সতর্কতার সঙ্গে দেখতে হবে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা এই মুহূর্তে রাজ্য রাজনীতির ক্ষেত্রে ভীষণভাবে প্রাসঙ্গিক। একেবারেই হয়তো ঠিক ধরেছেন, এসআইআর। এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা তুঙ্গে চলছে। আসলে কি এসআইআর হবে নাকি কোথাও গিয়ে এসআইআর হবে না? কিন্তু ইতিমধ্যে যা খবর রয়েছে, বাংলায় কিন্তু এসআইআর হচ্ছে। এবং আমরা যদি আরো 5টি রাজ্যের দিকে, বাংলা সহ আরো 5টি রাজ্যের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই এসআইআর নিয়ে একাধিক মতানৈক্য থাকলেও কার্যত কিন্তু দেখা গিয়েছে এসআইআর হয়েছে এবং তারপরেই নির্বাচন হয়েছে। তাহলে বাংলার ক্ষেত্রে কি হবে, এবং যদি হয় সেক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে, বা যদি কোনো এসআইআর নিয়ে সমস্যা সৃষ্টি হয় তাহলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচন কোন ঘটনার সম্মুখীন হবে, এই সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যাকে পেয়েছি, তিনি একাধারে বিশিষ্ট সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, আর অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকও বটে। একেবারে ঠিক ধরেছেন, এই মুহূর্তে আমার সাথে রয়েছে শ্রী অর্কপ্রভ সরকার। অর্কবাবু, অনেক ওঙ্কার বাংলায় স্বাগত জানাই। প্রথমেই আপনাকে পরবর্তীতে যে প্রশ্নে সরাসরি যাব, এসআইআর বাংলায় হচ্ছে এই নিয়ে একটা জল্পনা কল্পনা অনেকদিন ধরে চলছে, কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে বিএলও নিয়ে নিয়োগ কিছু সমস্যা থাকলেও প্রায় অনেকটাই কিন্তু কার্যত নির্বাচন কমিশন গুটিয়ে এনেছে। তো কার্যত পরিস্থিতি তাহলে এসআইআর নিয়ে এই মুহূর্তে কেমন? এসআইআর নির্ধারিত সময়ই হবে, কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন জারি হয়ে যাবে। এসআইআর একটা রুটিন প্রক্রিয়া, অতীতে ভারতবর্ষে অনেকবার এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল 2025 জানুয়ারি মাসে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় তাদের কতজনের নাম আছে সেটা কমিশন খতিয়ে দেখেছে 55%। যাদের নাম 2002 এর তালিকায় আছে তাদের ছেলে মেয়েদের নাম তুলতে কোনো অসুবিধা হবে না। আবার যাদের নাম 2002-তে নেই তারা কি নাম তুলতে পারবেন? ওই যে 12টা ডকুমেন্ট যা হয়েছে সেই একটা দাখিল করতে হবে, এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এসআইআর এর মূল লক্ষ্য হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করে সেই তালিকাকে সামনে রেখে নির্বাচন হওয়া, যাতে ভোটার তালিকায় কোনো মৃত ভোটার
একাধিক জায়গায় নাম আছে এমন ভোটার, আর বিদেশি নাগরিকের নাম যাতে না থাকে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বিহারে 47 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে মৃত, একাধিক জায়গায় নাম তোলা এবং অনুপ্রবেশকারী। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব হলো নির্ভুল ভোটার তালিকায় নির্বাচন করা। ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1951 এবং সংবিধানের 334 থেকে 339 ধারায় বা অনুচ্ছেদে স্পষ্ট করে নির্বাচন কমিশনের ক্ষমতা কি সেটা বলে দেওয়া আছে। তাই এসআইআর কমিশন করবে এবং সেটা তাদের দায়বদ্ধতা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। রাজনৈতিকভাবে শাসক দল এসআইআর এর বিরোধিতা করছে, সেটা রাজনৈতিকভাবে মাঠে ময়দানে, কিন্তু এই সরকারের প্রশাসন নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য, সাংবিধানিকভাবে বাধ্য। সেই জন্য বিএলওদের তালিকা তৈরি হয়েছে, ইআরওদের নামের তালিকা তৈরি হয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছু বিএলওকে শোকসে নোটিশ দিয়েছে কমিশন যে তারা দায়িত্ব পালন করতে চাইছেন না। এখন জানা গেছে এই শোকজের নোটিশ কমিশন ইস্যু করেছে অন্তত মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে জানা গেছে 96 জনকে। সেটা সিইও রেকমেন্ডেশনে হয়নি, হয়েছে ওই জেলার জেলা শাসক নির্বাচন কমিশনকে বলেছেন ওই 56 জন বিএলও হিসাবে যাদের নিয়োগ করা হয়েছিল তাদেরকে শোকজ করতে, কারণ তারা দায়িত্ব পালন করতে চাইছেন না। আবার নির্বাচনের আগে খাস কলকাতায় বিশেষ সম্প্রদায়ের যেখানে সংখ্যাধিক্য, সেখানে বিএলওরা হুমকির মুখে পড়েছেন, বন্দুক নিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে। বিএলওদের মধ্যে আতঙ্ক আছে, সব জায়গায় না, বিশেষ সম্প্রদায় যেখানে বেশি সেখানে। তো নির্বাচন কমিশনকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। কিভাবে করবেন, রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে করবেন নাকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে করবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু করতে হবে। আর কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। 12টা নথির মধ্যে একটা নথি দাখিল করতে হবে। কারো যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট সে জেরক্স করবে, সেলফ অ্যাটেস্ট করবে, আধার কার্ডের জেরক্স আর একটা পাসপোর্ট সাইজ ছবি, এটাকে রাখতে হবে। ইনফরমেশন ফর্ম নিয়ে যখন বিএলওরা আসবেন বাড়ি বাড়ি তখন তাদেরকে এটা দিতে হবে। যারা ওই সময় থাকবেন না তারা অনলাইনে পূরণ করতে পারবেন। নির্বাচন কমিশনের লক্ষ্য কি? ইনক্লুশন, এক্সক্লুশন না। প্রকৃত ভারতীয় তার যদি ভোটাধিকারের বয়স হয়ে থাকে তার নামটা যেন অবশ্য ভোটার তালিকায় থাকে। আর বিদেশি নাগরিক, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত, একাধিক জায়গায় নাম তোলা কারুর নাম যেন ভোটার তালিকায় থাকে না। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের লক্ষ্য। তাদের লক্ষ্য ইনক্লুশন, এক্সক্লুশন নয়। এটা মাথায় রাখলেই সমস্ত বিষয়টা জলবদ্ধ হয়ে যায়। কিন্তু একেবারে কিন্তু অর্কপ্রভু এই ক্ষেত্রে একটা বিষয় আমরা এর আগেও দেখেছি পূর্ববর্তী ক্ষেত্রে, যেটা সিএএ, যখন সিএএ লাগু হওয়ার প্রচেষ্টা হয়েছে তখনও একটা দেখা গেছে যে রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচনী প্রচারে মূলত সেটাকে হাতিয়ার বানানো হয়েছে, মানুষকে কোথাও গিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু এসআইআর নিয়ে বহু মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। বিভ্রান্তিটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। সিএএ আইন প্রণয়ন হয়ে গেছে, অনেকে সিএএ তে আবেদন করে নাগরিকত্ব পেয়ে গেছে। বিজেপির পক্ষ থেকে সিএএ এর সহায়তা শিবির চালু হয়েছে। নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা পূর্ব বাংলা থেকে উদ্বাস্তু এসেছিলেন তাদের অনেকের কাছে বৈধ নথি নেই, কিন্তু তাদের নাম ভোটার তালিকায় আছে। তারা কিন্তু এসআইআর এর ফলে তাদের নাম কিন্তু বাদ যাবে না। তারা যদি সিএ তে আবেদনটুকু করেন, আবেদন করার সঙ্গে সঙ্গে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কমিশনের আধিকারিকদের দিলেই হবে। শুভেন্দু অধিকারী এটাই বলেছে। তারা তো আর অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। সিএ তে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের জন্য যদি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান এই দেশে আসেন তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়, তারা হচ্ছেন শরণার্থী।
কারণ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম। একটা ইসলাম ধর্মাবলম্বী দেশে কোনো মুসলমান ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হন না। যারা নিপীড়নের শিকার হন তারা অন্য ধর্মাবলম্বী মানুষ, অমুসলিম মানুষ। সেই জন্যই এই প্রভিশনটা রাখা হয়েছে যে তারা যদি 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক এবং জৈন, ওই তিনটে রাষ্ট্র থেকে, তারা কিন্তু শরণার্থী। তারা এদেশের নাগরিক হিসাবে নাগরিকত্ব পেতে চাইলে নিয়ম অনুযায়ী আবেদন করলে নাগরিকত্ব পেয়ে যাবে, একদম স্পষ্ট। তাই সিএ ছিল আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সেটা ফুলফিল হয়েছে। এসআইআর এর সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই। এসআইআর একটা রুটিন এক্সারসাইজ, প্রতিদিন 9 বা 10 বার হয়েছে দেশে। স্বাগত জানানো উচিত সবাইকে। নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে ভোট হবে। এত বড় এক্সারসাইজ করতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি হয়, বিহারেও হয়েছে। কমিশন চেষ্টা করছে শুধরে নেবে। একটা তো 1 মাসের সময় পাওয়া যাবে, যাদের নাম বাদ গেল তারা আবেদন করতে পারবেন। একেবারে আসলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে গেলে মানুষের একটা বিভিন্ন রকম মত তৈরি হয়। আরো একটা বিষয় নিয়ে যেটা শোনা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলি কোথাও গিয়ে তাদের এই প্রচারে, নির্বাচনী প্রচারে মূলত এসআইআর কে ইস্যু বানিয়ে হাতিয়ার নিয়ে ঝাঁপাবে ময়দানে। সেক্ষেত্রে যদি কোনো রকম রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যে, এমনটা আশঙ্কা করছে সাধারণ মানুষ, তাদেরকে সেক্ষেত্রে একটা এই ধরনেরও জল্পনা চলছে বা এই ধরনেরও একটা হাওয়ায় ভাষা কথা চলছে। এই ধরনের রাজনৈতিক অস্থির পরিস্থিতি যদি রাজ্যে দেখা যায়, সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা থাকে? কথা হচ্ছে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়বদ্ধতা পালন করার জন্যই এসআইআর করছে, যে এমন একটা ভোটার তালিকা যে ভোটার তালিকায় শুধুমাত্র ভারতীয়রা, মৃত নাম থাকবে, একাধিক জায়গায় নাম তোলা থাকবে না। এটা সাংবিধানিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব তারা পালন করবে। আর এখানে আছে একটা সংবিধান হাতে নিয়ে সরকার, সংবিধানকে হাতে নিয়ে শপথ নিয়েছে নির্বাচিত সরকার। এখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে যদি সহায়তা না পায়, যদি পদে পদে তারা বাধাপ্রাপ্ত হয়, তারা যদি তাদের সংবিধান প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ হয়, তখন অপশনটা কি? দেখুন, বিরোধীরা দীর্ঘদিন ধরেই, তৃণমূল যখন বিরোধী ছিল, এখন বিজেপি কথায় কথায় বলে রাষ্ট্রপতি শাসন জারি। ওভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয় না। রাজ্যপাল বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তাই এখানে প্রেসিডেন্টস রুল ইম্পোজ করা উচিত। রাজ্যপালকে মনে রাখতে হবে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। তার মূল্যায়ন সবসময় যে একদম সঠিক হবে তার তো কোনো মানে নেই। আর রাজ্যপালের রিপোর্টের উপর ভিত্তি করে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না। কিন্তু এসআর মুম্বাই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, সংসদের দুকক্ষের অনুমোদন লাগে, জটিল পদ্ধতি, সেই জন্য হচ্ছে না। তো বিজেপি আমলে কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, এক্সেপ্ট মণিপুর, সেখানকার পরিস্থিতি অন্যরকম ছিল। এবং জম্মু কাশ্মীরে তো হয়েছে, তারপরে বোর্ড এখন কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া, সেটা কিন্তু এই জমানায় হয়নি। ইন্দিরা গান্ধী 50টা এরকম করেছিলেন। তখন মুখ্যমন্ত্রীদের কুর্সি ছিল মিউজিক্যাল চেয়ারের মতো। কিন্তু এসআর মুম্বাই মামলায় কি বলেছে, যদি সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তখন ধরে নিতে হবে সংবিধান ভেঙে পড়েছে। তাহলে সংবিধান ভেঙে পড়ার পর কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। সেখানে সংসদের উভয় কক্ষের অনুমোদনটুকুরও প্রয়োজন হয় না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সে পালন করতে যাচ্ছে, সেই পালন করতে গিয়ে সে বাধাপ্রাপ্ত হচ্ছে। কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে? এটা নির্বাচিত সরকারের অসহযোগিতার জন্য।
যে সরকার আবার সংবিধান হাতে শপথ নিয়েছে। তার মানে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন। তাহলে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হলে এসআর মুম্বাই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কেন্দ্রীয় সরকার মনে করলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির দ্বারস্থ হবে বা রাজ্যপালের দ্বারস্থ হবেন, রাজ্যপাল সুপারিশ করবেন, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। প্রথমে মনে রাখতে হবে এসআইআর ছাড়া ভোট হবে না। এই সরকারের মেয়াদ শেষ হবে 2026-এর 5th মে। এর ধরো এসআইআর লাগু হলো, ইমপ্লিমেন্ট হলো না, মাঝপথে এসআইআর থমকে গেল। এই প্রশ্নটাই আমি করতে যাচ্ছি। থমকে গেল, তো থমকে গেলে কি হবে? এসআইআর ছাড়া ভোট হবে না। তাহলে এই সরকারের মেয়াদ শেষ হবে 2026-এর 5ই মে, তারপরে এসআইআর হবে। তাহলে 2026-এর 5ই মে এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ভারতবর্ষের কোন আদালত নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারে না যে তোমাকে এক্ষুনি নির্বাচন করতে হবে। প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, কিন্তু এসআইআর অবশ্যই হবে। ওটা রাজ্যপালের নিয়ন্ত্রণে চলে যাবে প্রশাসন, একদম। তখন এসআইআর করে নির্বাচন করবে। যদি কমিশন পদে পদে বাধাপ্রাপ্ত হয়, কমিশনের তো অনেক অপশন আছে। যদি বিএলওদের ধমকানো হয়, বিশেষ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে যদি কমিশনের প্রতিনিধিরা নিগ্রহের মুখে পড়েন, জোর করে বলা হয় যে তাদের নামকে রাখতে হবে, অবৈধ নাম, কমিশন কেন করবে? করবে না। অসহযোগিতার জন্য এসআইআর চালু হয়ে স্থগিত হয়ে যেতে পারে। আবার হবে যখন একটা নিউট্রাল প্রশাসন আসবে, তখন এসআইআর হবে, তারপরে ভোট হবে। নির্বাচন কমিশনের ক্ষমতা প্রভূত, এসআইআর ছাড়া নির্বাচন হবে না। এই দেয়াল লিখন সবাই কাছে স্পষ্ট হওয়া উচিত। আরেকটা বিষয়, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার জামিয়াতে উলামায়ে হিন্দ তাদের তরফ থেকে বলা হয়েছে যে এসআইআর এর তীব্র প্রতিরোধ হবে, একেবারে স্পষ্ট ভাষায় বলছে প্রতিরোধ করুন। ওনার জন্য যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, নির্বাচন কমিশনের ক্ষমতা সিদ্দিকুল্লাহ থেকে বেশি, উনি সমুচিত জবাব পাবেন। হুমকি দিয়ে, ধমকি দিয়ে, চমকানি দিয়ে তো হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার দায়িত্ব পালন করতে হবে। এই ভয়ের আতঙ্কের পরিবেশ যদি সৃষ্টি করে রাজনৈতিক দলগুলো, তাহলে বিএলওরা কাজ করবে কি? তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তখন তো হবে না। কিন্তু এসআইআর ছাড়া ভোটও হবে না, তখন কমিশন ঠিক করবে কি করবে? একেবারে। এর আগে পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি যে এর আগে প্রতিরোধের নামে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এক্ষেত্রে কড়া কোনো প্রতিরোধ গড়তে গেলে সেই প্রতিরোধের একেবারে যোগ্য জবাব পাবে, এমনটাই মনে করছি। প্রতিরোধ রাজনৈতিক দলগুলোর বিরোধিতা থাকতে পারে, তার মানে এই নয় লোককে উস্কানো, ধমকানো, চমকানো, বিএলওদের শাসানো। তারা প্রতিবাদ করুন না, তারা সমাবেশ করুন, সভা করুন, কমিশনের দপ্তরের সামনে অবস্থান করতে পারে। গণতান্ত্রিক দেশে সব হয়, তাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া থাকতে পারে। তার মানে এই নয় যে প্রক্রিয়াটা আমি করতে দেবো না। এই প্রক্রিয়াটার লক্ষ্য হচ্ছে নির্ভুল ভোটার তালিকা। সব রাজনৈতিক দলের উচিত তো নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে জনাদেশ নেওয়া। সেখানে তারা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার মানেটা দাঁড়ায় যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে তাদের সাংবিধানিক দায়বদ্ধতা পালন করতে বাধা দিচ্ছে। একেবারে। অনেক ধন্যবাদ অর্ক প্রভুদা, অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আপনারা আমাদের আলোচনা যে এসআইআর নিয়ে, এসআইআর এ রাজ্যের উপরে কতটা প্রভাব পড়বে, রাজনৈতিক দলগুলি কিভাবে সহায়তা করবে নাকি বিরোধিতা করবে, নির্বাচনের সেক্ষেত্রে ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে, নির্বাচন কি নির্দিষ্ট সময় হবে নাকি কোথাও গিয়ে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এবং অনেকটাই হয়তো স্বচ্ছভাবে তুলে ধরতে পারলাম যে এসআইআর আসলে কি। একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, যে ক্ষেত্রে মৃত মানুষ বা একাধিক জায়গায় ভোটার লিস্টের নামধারী মানুষকে চিহ্নিতকরণ করে তাদেরকে বাদ দিয়ে যারা একেবারে সঠিক ভোটার, তাদের ভোটে কিন্তু নির্ধারণ হবে সরকারের ভবিষ্যৎ। সেক্ষেত্রে কোন সরকার সেই আসনে বসবে তার ভবিষ্যৎ নির্ধারিত হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কার্যকারিতা। এবার এই বিষয় নিয়ে সাধারণ মানুষের বক্তব্য, মানুষের ভাবনা, সেগুলো এবং এসআইআর এর প্রভাব বাংলায়, এগুলো তো সময় বলবে। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।